শাখা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই পর্বে আমি জুলহাস জুবাইর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করছি উৎসবের আজকের এই মুহূর্তটা আপনাদের ভালো কাটবে আমাদের সাথে। প্রতি বছর আমরা চেষ্টা করি উৎসবের এই সময় আপনাদের আনন্দের একটু খোরাকের জন্য আমাদের কিংবদন্তি, যাদের আঁকড়ে ধরে আমাদের বিনোদন জগৎ বিকশিত হয়েছে, যাদের উপর ভর করে আমাদের আজকের এই ভিত্তি, তাদের একজনকে ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। আজও সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই। আজ যিনি আমাদের অতিথি হিসাবে আসছেন, আপনাদের সাথে যুক্ত হচ্ছেন, একজন অসাধারণ মানুষ তিনি। আমার যতখানি তার সাথে পরিচয় হয়েছে, যতবার তাকে দেখেছি, যেখানেই দেখেছি সামাজিকভাবে হাস্যোজ্জ্বল চেহারা ছাড়া তার কোনো মুখস্মৃতি আমার কাছে নেই। অসাধারণ একজন মানুষ, গুণী একজন শিল্পী, তবে তার মাঝে কখনো আত্ম অহমিকা বা অহংকার বোধের কিছুই কখনো দেখিনি। 21 পদকে তিনি সম্মানিত হয়েছেন। আমাদের এই সঙ্গীত জগৎকে তিনি সমৃদ্ধ করেছেন, যার জীবনের ভাবনা জুড়েই শুধু গান, কেবলই গান। বন্ধুবৎসল, আড্ডাপ্রিয়, হাস্যোজ্জ্বল এই মানুষটিকে আজ যমুনার নিমন্ত্রণে আমরা অতিথি করে পেয়েছি। আমন্ত্রণ জানাতে চাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী জনাব খুরশিদ আলমকে। স্যার, স্বাগত, ঈদ মোবারক। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ, সেই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছা। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ অনেক ভালো। একটা চমৎকার জীবন পার করছেন, যেখানে আমি আমার দর্শকদের বলছিলাম হাস্যোজ্জ্বল মানুষ, হাসি ছাড়া কখনোই আপনাকে খুব বেশি হয়তো কেউ কখনো দেখেনি। তবে গল্পে যাওয়ার আগে আপনার উপর একটা ছোট্ট উপস্থাপন আমাদের আছে, আমরা তাই দেখতে চাই। বাংলা গান তথা বাংলা চলচ্চিত্রের গানের অনন্য একটি নাম মোহাম্মদ খুরশিদ আলম। এদেশের সঙ্গীতপ্রেমীদের অন্তরে খুরশিদ আলম নামটি দীর্ঘ 5 দশক ধরে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। 1946 সালের 1 আগস্ট তৎকালীন বগুড়া মহকুমায় বর্তমান জয়পুরহাট জেলায় সম্ভ্রান্ত এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা এ.এফ. তসলিমউদ্দিন আহমদ ঢাকার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক এবং মাতা মেহেরুন্নেসা খানম ছিলেন গৃহিণী। 3 ভাই 2 বোনের মধ্যে বড় সন্তান খুরশিদ আলম, স্ত্রী কুলসুম আক্তার রিনা। 2 মেয়ে মেহরিন আলম ও মেহরাজ আলমকে নিয়ে ব্যক্তিগত জীবনেও সমানভাবে সফল তিনি। মাত্র 6 বছর বয়সে তিনি সপরিবারে ঢাকায় আসেন এবং সেই সময়েই শেখ আবুল ফজলের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখার মাধ্যমে সঙ্গীতে তার হাতেখড়ি। এরপর বরেণ্য লেখক, গীতিকবি চাচা আবু হায়দার সাজেদুর রহমানের ঢাকা শিল্পী সংঘে দীর্ঘদিন সঙ্গীতে তালিম নিয়েছেন। তিনি 1946 সালে নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, 1967 সালে ঢাকা সঙ্গীত কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং 1971 সালে জগন্নাথ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। 1967 সালে 20 টাকা সম্মানিতে বাংলাদেশ বেতারে কবি সিরাজুল ইসলামের লেখা এবং প্রখ্যাত সুরকার আজাদ রহমানের সুরে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গান গাওয়ার মাধ্যমে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়। 1969 সালে আজাদ রহমানের হাত ধরে আগন্তুক চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পরের গল্পটি শুধু এগিয়ে চলার। একে একে সুদীর্ঘ 5 দশক ধরে 5 শতাধিক চলচ্চিত্রে প্রায় 2000 চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন, যার অধিকাংশই পেয়েছে জনপ্রিয়তা, যা আজও সমানভাবেই জনপ্রিয়। তার সুরেলা কণ্ঠে বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, এ আকাশকে সাক্ষী রেখে, মাগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, তোমার নামে শপথ নিলাম, চুমকি চলেছে একা পথে, বাপের চোখের মনি নয়, তোমার দুহাত ছুঁয়ে ধীরে ধীরে চল ঘোড়া, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, যদি বউ সাজগো চুরি করেছ আমার মনটা, চেনা চেনা লাগে তবু অচেনা, পাখির বাসার মতো 2টি চোখ তোমার, ও চোখে চোখ পড়েছে যখনই, সহ অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও গুণী এই সঙ্গীতশিল্পীর অর্জনের পাল্লাও বেশ ভারী। 2018 সালে পেয়েছেন রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি 21 পদক।
2019 সালে সিটি ব্যাংক সম্মাননা, 2021 সালে বশির আহমেদ সম্মাননা, 2023 সালে ফিরোজা বেগম পদক, 2025 সালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা থেকে বিশেষ সম্মাননা সহ দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। যতদিন বাংলা চলচ্চিত্র ও বাংলা গান থাকবে ততদিন খুরশিদ আলম নামটি বাংলা সঙ্গীতের বাতিঘর হিসেবে স্বমহিমায় জ্বলজ্বল করবে। স্যার, এই যে বর্ণিল জীবনটা দেখছিলাম, সেই জীবনের শুরুর গল্পটা তো আপনার কাছে অবশ্যই শুনতে হয়। যাত্রা শুরুর গল্পটা জানতে চাই। সঙ্গীতের সাথে নিজেকে কিভাবে সম্পৃক্ত করা, কোথায় জন্ম, কিভাবে বড় হয়েছেন, সেই বড় হওয়ার পরিবেশটা একটু শুনবো। আমার জন্ম জয়পুরহাট জেলায়, আর জয়পুরহাট থেকে আমি ঢাকায় আসি 6 দিন বয়সে। তো ঢাকায় যে জায়গায় আসছিলাম তখন ওইটা খুব সাংঘাতিক একটা ব্যস্ততম এরিয়া ছিল। এটা কাজী আলাউদ্দিন রোড বলে। ফুলবাড়িয়া স্টেশন থেকে একটু আগে গেলে কাজী আলাউদ্দিন রোড, এবং সবচেয়ে সবাই যেটা চিনে সেটা হলো হাজি সাহেবের বিরিয়ানির দোকান। আমরা এখন সহজেই পুরান ঢাকা বলে যে ঢাকাকে চিনি। তো ওইখানে 70 নম্বর কাজী আলাউদ্দিন রোডে একই হোল্ডিংয়ে 3টি বাড়ি ছিল। তো ওই 70 নম্বর কাজী আলাউদ্দিন রোড, একটা বাড়ির নাম ছিল হ্যামলেট, একটার নাম ছিল জেম, একটা নাম ছিল রুবি। 3টা ইয়েতে আমরা জেম হাউসে থাকতাম আর কি। আমার দাদা, আমার বাবা, চাচারা সবাই আমরা একান্নবর্তী পরিবার, একই বাসায় থাকতাম আর কি। খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে পুরনো ঢাকায় বড় হওয়া শৈশবটা খুবই বর্ণিল হয়, খুবই রঙিন হয়। কারণ আমরা এখনো যে ঢাকাকে দেখি, ঢাকার আদি যদি অকৃত্রিম ঢাকা বললেই পুরনো ঢাকার বিষয়টি সামনে আসে। ঢাকার লোকেদের যেই মানে আমার অবজারভেশনে যেটা আমি যেটা জীবনে করেছি, যদি একবার বুক দেয় পিঠ দেয় না, আর যদি পিঠ দেয় জীবনে বুক পাওয়া যায় না। এবং তাদের ভিতরে যে আন্তরিকতা, এটা খুব রেয়ার আর কি অন্যান্য লোকের সঙ্গে, আর খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে, এই গুণগুলি আছে। একটা জিনিস আমার জানবার সুযোগ হয়েছে, আমরা গত রমজান ঈদেই আমাদের কথা হয়েছিল হায়দার হোসেন, সঙ্গীত শিল্পী হায়দার হোসেনের সাথে। গুণী একজন সঙ্গীত শিল্পী, অসাধারণ একজন মানুষ। তিনি বলতে বলতে বলেছিলেন যে আমরা এখন ঢাকাকে যেভাবে দেখি, পুরনো ঢাকাকে এই ঢাকা এমন ছিল না। বেশ বড় বড় এক আঙিনা সহ বাড়ি ছিল অবশ্যই, এবং বিরাট বড় বড় কুয়া ছিল, পুকুর ছিল, তো মাঠ ছিল, যেটা এখন বিরল। মানে আমি যেই এই এলাকায় ছিলাম কাজী আলাউদ্দিন রোডে, সেখানে এখন বাংলাদেশ মাঠ বলা হয়, সেটা পাকিস্তান মাঠ ছিল। আবার বংশাল বলে একটা জায়গা আছে, সেখানে বিরাট বড় একটা পুকুর, সেখানে আমরা গোসল করতাম, যেটি এখন অসম্ভব ব্যাপার। দুরন্তপনা এই যে শৈশব, এবং সেই সাথে পুরনো ঢাকার সংস্কৃতির যেই ধারাবাহিকতা, সেই জায়গায় সঙ্গীতের সাথে পরিচয় কিভাবে হলো, বা সঙ্গীতে কি করে যাত্রা শুরু? আমরা যেই এরিয়াতে থাকতাম সেখানে একটু বলতে হয় যে সেখানে যারা বসবাস করতেন আর কি। পাকিস্তান মাঠ যেটা বলতাম, এখন বর্তমানে যেটি বাংলাদেশ মাঠ, সেখানে ছিলেন চিত্রালীর প্রথম সম্পাদক SM পারভেজ সাহেব, এবং তার পাশের বাড়িতে ছিলেন আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী একজন সুরকার মুসলিউদ্দিন সাহেব। তারপরে আমরা যেই বাসায় থাকতাম তার থেকে 3টি বাসা দূরে ছিলেন বাংলাদেশের প্রথম মুসলিম DPI খান বাহাদুর আব্দুর রহমান খান, যার বড় ছেলের নামে আপনার আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। FR খান নাম, আর্কিটেক্ট। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থাকতেন আগামো ছিলেনে। আমার দাদা ছিলেন ইন্সপেক্টর স্কুল ঢাকা রেঞ্জ, এবং ওই যে আজিমপুরে একটা স্কুল আছে ওয়েস্ট এন্ড হাই স্কুল, ওটার প্রতিষ্ঠাতা হেডমাস্টার। আমার বাবা ছিলেন বাংলার শিক্ষক অপর সরকারি উচ্চ বিদ্যালয়ের, আর আমার এক চাচা ছিলেন ঢাকা টিন্ডাল কলেজের প্রিন্সিপাল। স্যার, সেই হিসাবে তো শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথা। বাবা ছিলেন, আসলে এটা উচিত, আমার সবাই এডুকেশন ডিপার্টমেন্ট এক্সেপ্ট আমি। কারণ আমার ছিল চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, উনি তখন 1952-53-তে উনি ঢাকা মেডিকেল কলেজে পড়তেন। সেইখানে উনি পরিচিত ছিলেন ডাক্তার মাস্তানা নামে, সবাই চিনত। আর আমার ছোটো চাচাকে সবাই দাস্তানা নামে ডাকত। তো ডাক্তার মাস্তানা যিনি, উনি একটা তাদের মেডিকেল কলেজে একটা সংগঠন ছিল ঢাকা শিল্পী সংঘ, সেইখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা হতো এবং নাচ গান নিয়ে সবসময় থাকতো। এবং তাদের একটা আনন্দময় গার্লস হাই স্কুল বলে একটা স্কুল আছে আরমানটোলাতে, সেটা একটা রয় হাউস ছিল, একটা জমিদারের বাড়ি ছিল, সেখানে ওনারা রিহার্সেল করতেন।
এবং আমার চাচা একাধারে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, সেই সঙ্গে নাচের নৃত্য পরিচালনা করেছিলেন। উনি প্রথম ব্যক্তি যিনি আপনার রবীন্দ্রনাথের একটা নৃত্যনাট্য কার্জন হলে করেছিলেন। ওনার ছাত্রী ছিলেন লায়লা হাসান। স্যার, এই যে এডুকেশন উইকের কথা বললেন, তখন আপনারা যে চর্চাগুলো করছেন, আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, মূল ভাষাটা কি তখন বাংলা ছিল না উর্দু ছিল? মানে কোন বিষয়টা খুব বেশি? অবশ্যই বাংলা। অবশ্যই বাংলা। কারণ তখন মানে প্রত্যেক মফস্বল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল, এত ডিস্ট্রিক্ট এত জেলা ছিল না, তো প্রত্যেক জায়গার থেকে আসতো, ঢাকায় এসে ফাইনালটা হতো এবং এটি হতো ঢাকা কলেজে। এখন হয় টিচার্স ট্রেনিং কলেজে, কিন্তু তখন ঢাকা কলেজে হতো। তো আমার মানে একটা কথা না বললেই না, যে তখন পার্টিসিপেন্টের সংখ্যা অনেক কম ছিল। কারণ মুসলিম পরিবারে আমি যে এরিয়াতে মানুষ হয়েছে সেখানে গান গাওয়াটা টোটালি নিষেধ ছিল। কারণ সব হাজি সাহেবরা ছিলেন, পাশে মসজিদ, সেখানে গান করাটা খুব বিপজ্জনক। তা আমার যে বাসায় ছিলাম সেটা মানে আগেকার দিনে যে পুরনো মডেলের বাড়ি আর কি। তা এখন তো 5 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি ইয়ে হয়, ওয়াল হয়। তখন এই ওয়ালটা আমার এই পর্যন্ত পুরো ওয়াল ছিল। তো গলাটা ভিতরে ঢুকে দিয়ে ওখানে প্রদীপ দেওয়ার জায়গা ছিল, ওইখানে দিয়ে রাত্রে 10টা 11টার পরে থেকে রাত্রে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত প্র্যাকটিস করতাম গান। কতটুকু মানে কষ্ট করতে হতো সেটা হলো যে এখন কিন্তু আমিও বিচারকের কাজ করি, মুখ শুনে কিংবা একটা অন্তরা শুনে আমরা বলি ঠিক আছে বাবা আর গাইতে হবে না, কিন্তু তখন পুরা গান গাইতে হতো। এবং রবীন্দ্রসঙ্গীতে গাইতে গেলাম, যিনি বিচারক ছিলেন উনি আবদুল্লাহ হাসেম, মানে রবীন্দ্রসঙ্গীতের ভান্ডার। তা গাই আবার আর একটা গাও, এই করতে করতে যখন 10টা চলে আসছে তখন আর আমার মানে তখন আমি ক্লাস 9-এ পড়ি। গানও ফুরিয়ে গেছে, ধৈর্য না তখন ধৈর্যচ্যুত মানে কি, এত গান গাওয়ার পরে না কিছু বলে না। তা আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না, তো আমার স্যার বাজাতেন। তা বললাম স্যার আমি এই প্রতিযোগিতা থাকবো না। বাবা মাথা গরম করিস না, একটু থাক, অসুবিধা নেই। পরে আরও 2টা গান গেলাম, তখন না আহাদ ভাই হাও বলে না, নাও বলে না। পরে যে গানটা গেলাম একটা লাইন শোনার পরে বলে ঠিক আছে তুমি পাস করেছো। এই আহাদ ভাইকে পরে আমি যখন বেতারে 66-এ অডিশন দিয়ে পাস করলাম, পরে যখন তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 62-63-তে এতগুলি গান কেন শুনেছেন? বলে তুই তো হেমন্ত বাবুর সব গান গাচ্ছিলি। মানে হেমন্ত বাবুকে পশ্চিমবঙ্গের লোকেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃতি দেন না, এবং তখন প্রত্যেকটা ব্যাপারে একটা সাংঘাতিক করা করেছিল। উচ্চারণ দেখতো, সুর তাল লয় সব কিছু দেখার পরে তারপরে একজনকে ফার্স্ট করা হতো, একজনকে সেকেন্ড করা হতো, একজনকে থার্ড করা হতো। পরীক্ষাটা অনেক কঠিন ছিল, অনেক কঠিন পরীক্ষা উত্তরে যেতে হতো। স্যার এই গল্পটা আমাদের চলবে, একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। আমার জীবনের প্রথম যে ছায়াছবির গান 1969-এ করেছিলাম, এই গানটা করার শখ আছে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা গীতিকার আমার চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, সুরকার যার অবদান আজকে খুরশিদ আলম হওয়ার পিছনে যার অবদান অবশ্যই আছে, প্রয়াত শ্রদ্ধেয় আজাদ রহমান সাহেব, এবং পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব। এবং এটি আমার জীবনের প্রথম নায়করাজ রাজ্জাককে লিপে গাওয়া। পাখির মতো মনটা কেটে মরে, মুক্ত আকাশ খানি কি আমার নীল কেড়ে। ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি এ ব্যথা ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে।
স্বর্ণ ইগল মন আমার অসীম আকাশে ওরে নায়ার স্বর্ণ ইগল মন আমার অসীম আকাশে ওরে নায়ার ডানা তার ভেঙে গেছে ঝড়ের আঘাতে জানো নাকি উপহার কোনদিন বলে দাও কি নিয়ে থাকি এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে আলো রাতের আধার আমার চোখে সবই আধার দিনের আলো রাতের আধার আমার চোখে সবই আধার জানি না এ জীবনে কত ব্যথা আছে বাকি উপহার কোনদিন বলে দাও কি নিয়ে থাকি এ ব্যথা দিয়ে ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে মুক্ত আকাশখানি কি আমার নীলকেরে উপহার কোনদিন বলে দাও কি নিয়ে থাকি এ ব্যথা দিয়ে ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে স্যার অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমাদের বড় হওয়াটা অনেক বেশি বর্ণিল এই জন্য আমরা যেই সময়টায় বড় হয়েছি যা শুনতে শুনতে বড় হয়েছি এখন যারা শৈশব পার করছে তাদের এই সুযোগটা নেই, আসলে নেই এজন্য কারণ আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কিংবদন্তির একসাথে বড় হয়েছিলেন। আপনারা তখন যারা গান গাইতেন, হ্যাঁ, আমিও তো জুনিয়র, আমিও তো মানে তরুণ থেকে পরিণত হয়েছে, তরুণ থেকে আসছে। তা আমার যারা সিনিয়র ছিলেন তাদের ভিতর যেই প্রবণতাটা ছিল যে নতুনদেরকে আরও ভালোভাবে শিক্ষা দিয়ে কিভাবে তাদেরকে সমসাময়িক করা যায়, কে ভালো গান গায়, কে কারটা ভালো, এটার বিভেদটা ছিল না। জীবনে বেড়ে উঠতে গিয়ে এরকম প্রচুর কাজের জগতের বন্ধু আপনার হয়েছে যা কলিগ থেকে বেশি বন্ধুতে পরিণত হয়েছে। এরকম একজন অতিথি আমাদের সাথে আছেন, আমরা তাকে আমন্ত্রণ জানাতে চাই। যমুনার নিমন্ত্রণের এই পর্যায়ে আমাদের অতিথির সাথে ঘনিষ্ঠ বন্ধু সজ্জন, একই জগতে আপনাদের বিচরণ, শ্রদ্ধেয় গুণী গীতিকার এবং সঙ্গীত পরিচালক জনাব শেখ সাদী খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনার নিমন্ত্রণের আমাদের আজকের এই পর্বে অতিথির অতিথি হিসেবে। স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আচ্ছা চাচা, স্যার, এই যে আপনাদের দুজনের সাথে দুজনের দেখা হলো, প্রথমে একটা শব্দ দুজনের মুখ থেকে শুনলাম চাচা। এই একটু গল্পটা বলবেন, শুনতে চাই আপনাদের এই বন্ধু সুলভ। ব্যাপার হচ্ছে কি, চাচা সত্যি কথা বলতে কি আমরা কিন্তু মোটামুটি সমসাময়িক বয়স, কিন্তু যেহেতু ওনাকে ছোটকাল থেকে আমি মানে ওনার পুরো ফ্যামিলি এই লাইনে সঙ্গীত জগতে, তো ওই হিসাব করে ওনাকে আমি চাচা বলে ডাকি, এখন পর্যন্ত চাচা বলে ডাকি।
স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই, একজন খুরশিদ আলমকে আমরা এখন যত পরিণত দেখেছি বা দেখছি, আপনি তাকে মোটামুটি তার তরুণ অবস্থা থেকে, ইয়াং অবস্থা থেকে দেখেছেন, তার সাথে প্রথম পরিচয়টা কিভাবে? খুরশিদ আলমের সঙ্গে আমার পরিচয় আমার মনে হয় যে আমি যখন ঢাকাতে এসেছি, ঢাকায় এসে যখন আমি টেলিভিশনে জয়েন করলাম, ওই সময় থেকে আমি ফিল্মে বাজাই। আমি বেসিক্যালি কিন্তু আমি বেহালা বাদক। আসছিলাম উচ্চাঙ্গ সঙ্গীত তালিম নিয়ে এসেছিলাম, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতকে বাদ দিয়ে আমাকে কমার্শিয়াল সঙ্গীতে জড়িত হইতে হয়েছে নিজের জীবন যাপন করার জন্য, যেহেতু প্রফেশনাল নিয়ে সঙ্গীত করতাম। আর আমার পরিবারটা তো একটা ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবার। আমি মিউজিক কলেজে যখন পড়াশোনা করি, তখন আমি দেখতাম যে খুরশিদ আলম সঙ্গীত একাডেমিতে যায়, সঙ্গীত কলেজের একাডেমিতে যাওয়া আসা করতো। তো তখন থেকে তার সঙ্গে পরিচয়, এবং রেডিওতে মাঝে সাঝে দেখা হতো। যেহেতু ফিল্মে গান গেতো সে, তখন থেকে ফিল্মের টুকটাক গান গেত। 60 দশকে তো টুকটাক গান গাওয়াই হয় ফিল্মে, তাই না? 69-এ আগন্তুক ছবি দিয়ে, ওই ছবিতে আমি বাজিয়েছি কিন্তু। হ্যাঁ, বাবুল চৌধুরী ডিরেক্টর ছিল, আজাদ রহমান সাহেব ছিলেন সঙ্গীত পরিচালক। বন্দি পাখির মতো মনটা কেড়ে ওরে, তাই না? তো তখন থেকে তার সঙ্গে পরিচয় আমার। আর চাচার সম্পর্কটা হয়ে যায় অ্যাকচুয়ালি, যেহেতু আমার বলতে কি খাদেম হোসেন ভাই, আবেদ হোসেন ভাইকে আমি চাচা বলে, মানে এনাদেরকে চাচা বলে ডাকতাম। সেই সুবাদে সেই ইয়েতেই আমাদের সঙ্গে সম্পর্কটা চাচা, ওরা আমি চাচাটাকে, ও আমার চাচাটাকে। হ্যাঁ, তো কিন্তু আমরা বন্ধু মানুষ। তখন ওনার নতুন যে সুর করা গানগুলো বা যেগুলো চেষ্টা করছেন, কখনো কি শেয়ার করেছে আপনার সাথে বা গেয়ে শুনি? না, একটা ইয়ে হতো তখন, যেটা ছিল সেটা হলো যে তাই খুশিতে আসতো, বাবা আমি এই গানটা সুর করেছি, দেখ দেখি তুই একটু গিয়ে দেখ। হ্যাঁ, হয়তো আমাকে দিয়েই যে গাওয়াবেন সেটা না, কিন্তু উনি দেখতেন যে গানটা কেমন হলো। এই যে বসে একত্র বসে কাজ করা, এটা কিন্তু এখনো হয় না। এরকম করতে করতে কিন্তু কোনো অমর গান তৈরি হয়েছে যেটা প্রথম হয়তো আপনি গাইলেন? আমি খুরশিদ আলমকে দিয়ে বোধহয় 60 দশকের শেষে বোধহয় 68-69 দিকে হবে না ওই গানটা, এই মন আমার। হ্যাঁ, এই মন আমার হারিয়ে গেছে অজানা লোকে। যদিও একটু অপরিপক্ক লেখা ছিল, যে লিখেছিলেন অপরিপক্ক লেখা। তো আমার নিজের বয়সও তখন কম, অত গভীরতার দিকে যেতে পারতাম না। সবসময় আমরা চেষ্টা করতাম যে দোষ ধরাটা না ঠিক, যে এটা এইভাবে করলে কেমন হয়, ওইভাবে করলে কেমন হয়, এইসব আলোচনা হতো আমাদের সঙ্গে। আচ্ছা, একটু হ্যাঁ, তখন শাহবাগ বেতার কিন্তু একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিনের মালিক ছিলেন আবুল ভাই, ঠিক আছে? সেইখানে চা খান নাই, আড্ডা দেন নাই এমন কোনো সুরকার, গীতিকার, শিল্পী কিংবা সাহিত্যিক নাই আমার মতো, জানা মতো। তো সেইখানে মনে করেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের মতো বসতেন, লোকও বসতেন ওইখানে, গীতিকার। আবু হেনা মোস্তফা মোহাম্মদ স্যারও যেতেন, গাজী ভাই যেতেন, ফরুক আহমদ সাহেব যেতেন, খন্দকার ফারুক আহমদ শিল্পী, খন্দকার নুরুল আলম সাহেব সুরকার, মোটামুটি সবাই প্রত্যেকের একটা দেখা হতো। এবং সবচেয়ে যে আলোচনা হতো যে লাইভ প্রোগ্রাম কার আজকে ভালো গেল, কে ভালো গাইলো, কি করে ভালো করা যায়। বাহ, চমৎকার। একজন সঙ্গীত পরিচালক হিসেবে একজন সঙ্গীত শিল্পী খুরশিদ আলম সাহেবের মূল্যায়নটা শুনবো এবং স্বকীয়তার দিকটা শুনবো। কেমন দেখেছেন এবং কেমন দেখছেন? খুরশিদ আলমকে আমি যেটা দেখেছি, যেটা জানি আর কি, দেখেছি শুধু না, জানি, বুঝি, সেটা হলো যে খুরশিদ আলম যে সময়টাতে এসে ইন্ডাস্ট্রিতে ঢুকলো, তখন যে তার আগের যারা শিল্পী ছিল, যেমন মোহাম্মদ নবী সাহেব ছিলেন, তারপরে মহম্মদ সিদ্দিকী সাহেব ছিলেন, আব্দুল জব্বার সাহেব ছিলেন, হাদি ভাই ছিলেন, খন্দকার ফারুক আহমদ ছিলেন। কিন্তু ছবিতে, ফিল্মে আমরা আজকাল বলি আনন্দের জন্য গান, যেটা আইটেম সং বলি, আমরা মেয়েদের গান গাইলে আমরা আইটেম সং বলি। তো আমি কিন্তু খুরশিদ আলমকে এটা বলি যে আনন্দ দেওয়ার গানের জন্য ওই সময় খুরশিদ আলম কিন্তু ইন্ডাস্ট্রিকে ধরে রাখতো। আনপ্যারালাল ছিল ওই সময়টাতে। কেন ওই সময়টাতে ওর পাশাপাশি খুরশিদ আলম যে ধরনের গান গাইতো বা গাওয়াচ্ছে, মিউজিকের গাইয়েছে, ওই ধরনের গান গাওয়ার বোধহয় শিল্পী খুব কমই ছিল। খুরশিদ আলমের ব্যাপারটা হয়েছে কি, সে এই যে তরুণ প্রজন্মটা, সেটাকে সে ধরতে পেরেছে মোটামুটি। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
বাংলা চলচ্চিত্রে যখন ফার্স্ট বিটের গান শুরু হলো শুরু হ্যাঁ। থেকেই খুরশিদ আলম গাইছেন। হ্যাঁ, এবং First beat-এর গান। সে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সে একা তখন ধরে রাখছে। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে দিয়ে মানে কলকাতা স্টুডিওতে গান গাইয়েছেন এবং আশা ভোসলের মতো শিল্পীর সঙ্গে আমার একটা ডুয়েট গান করেছি আমি। তারপরে কুমার শানুর সঙ্গে করে দিয়েছেন, কুমার শানুর সঙ্গে একটা ডুয়েট গান করে কুমার গেছি। শানুর সঙ্গে ডুয়েটার। আর আমার একটা সোলো গান ছিল, ওহ। এটা আমার এখনো আমি যাদেরকে শোনাই তারা বলে ছবিটা রিলিজ হলো না। সেই গানটা হলো যে গীতিকার ছিলেন আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় প্রয়াত নজরুল ইসলাম বাবু সাহেব। ওইটা খুব ফাস্ট বিটের গান ছিল। কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে যত আছে মারপিট সবই শেখায়া আছে, কুংফু কারাতে জুডু 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 লেজ কাটা হনুমান বলে বাবা ডাকে, এই কথা কখনো বলি যদি মাকে, খেলতে বলে যে লুডু, নাও হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে যে যে। এই গানটা আমার এখনো মনে হয় যে আফসোস কেন সিনেমাটা রিলিজ হলো না। আর মজার ব্যাপার আমি আছে, যাকেই গানের যে লিরিকটা আছে, তো তারপরে ওর নাম দিয়ে দিলাম আমি লেজ কাটা হনুমান। হ্যাঁ, এত এত চঞ্চল। হ্যাঁ, খুশি দিলাম কিন্তু এখনো কিন্তু খুব প্রাণবন্ত মানুষ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের এসে সময় দিয়েছেন। স্যারের জীবনের কিছু গল্প জানা হলে এবং একটা নাম কি নামে ডাকেন আমি বলবার মতো দুঃসাহস করবো না, এটা আমাদের জানবার সুযোগ হলো। অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকবেন, হাস্যজ্জ্বল থাকবেন আপনার, এবং আপনাদের এই চাচা চাচা বন্ধুত্বটা আরো অনেক বছর আমাদেরকে মুগ্ধ করুক। স্যার এই যে চমৎকার সখ্যতা আমরা শুনলাম, বন্ধুত্বের গল্প আমরা শুনলাম, চাচার গল্প আমরা শুনলাম, একটা নাম আমরা পেলাম আজ। এটা আমাদের কারো বলবার দুঃসাহস নেই, তবে পেলাম, এটা আমাদের কাছে স্মৃতিতে থাকলো। কিন্তু একটা গানের খুব প্রয়োজন এই মুহূর্তে, একটা গান আপনার কাছ থেকে শুনতে চাই। কি মন চাইছে, কি শুনবো আমরা? এই গীতিকার ছিলেন জীবনসে জামাল। এটি সুরকার আজাদ রহমান সাহেবের, আগেরটিও আজাদ রহমান সাহেবের। এটা খুব ফাস্ট বিটের গান ছিল। যদি আপনার জন্য আপনার মিউজিশিয়ানসরা অপেক্ষা করছেন, যদি এই গানটি এই মুহূর্তে আমরা শুনতে পারি। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আঘাতে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার
বোঝনি তো তার ঢেউয়ের আঘাতে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। বুকে যার ভরা অতুল রতন, কিসের অভাবে তার বেদন। বুকে যার ভরা অতুল রতন, কিসের অভাবে তার বেদন। বোঝনি তো যাকে সীমাহীন দেখো, কোথা তার বন্ধ, ঢাকা কত ক্রন্দন। যে সাগর দেখে তৃপ্ত তো চোখ, মুগ্ধ তোমার মন। বোঝনি তো তার ঢেউয়ের আঘাতে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। গানের জগতে হাঁটতে হাঁটতে এরকম বন্ধুবৎসল মানুষের কখনই কমতি আপনার জীবনে হয়নি? যারা কিছু বন্ধু, কিছু ভাই, কিছু অগ্রজ, কিছু অনুজ, এরকম চমৎকার কিছু মানুষের সাথে আপনার জীবন চলার পথে চমৎকার কিছু মুহূর্ত তৈরি হয়েছে। এমনি একজন আছেন আমাদের সাথে। আমরা যমুনার নিমন্ত্রণের এই পর্যায়ে আমন্ত্রণ জানাতে চাই শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী রফিকুল আলম স্যার। স্যার, ঈদ মোবারক। এই যে আপনাদের সাথে দেখা হওয়া মাত্রই একটা কথা যেন খুশি আলম বললেন, থ্যাংক ইউ দোস্ত। এই দোস্তির শুরু কবে থেকে, এই বন্ধুত্বের শুরু কবে থেকে? এই দোস্তিটা ও একটু আগে ট্রেডে এসছে, আমি একটু পরে, একটু মানে বেশ পরে, 72-73 সনে তখন আমি বাংলা একাডেমিতে যোগ দিয়েছি। রেকর্ডিংয়ে যখন প্রথম আমি যাচ্ছি টেলিভিশনে, তখন একটা গান প্রায় মানে ঢাকা শহরের সবার মুখে মুখে বন্দি পাখির মতো। এবং এই তার আগে আমি কিন্তু ওর গানে খুব একটা আমার শোনা হয়নি রাজশাহীতে, কারণ রাজশাহীতে তখন রেডিও ছাড়া আর কোনো যোগাযোগ, আর কোনো সুযোগই ছিল না। এই তখন মানুষ আমাকে বললো যে তুমি খুরশিদ আলমকে চেনো না, তাহলে কেমন করে হবে, তোমার গান বাজনা কেমন হবে, এরকম একটা ভাব আর কি। ঠিক এই ল্যাঙ্গুয়েজে নয়, মানে খুবই অনেক বড় তখন সে প্রতিষ্ঠা পেয়ে গেছে। এবং আমারটা একটু ওই যে তোমাকে যেন ভুলে না যায় গানটা জনপ্রিয়তা পেয়েছে। তো এইভাবে হলো একদিন রেডিওতে ঢুকছি, যখন রেডিওতে একটা রেকর্ডিংয়ে ঢুকছি যখন, তখন ওর সঙ্গে দেখা হলো। তারপরের গল্পটা স্যার আপনি বলবেন। যেটা বললো, আবারও বলি যে আবুল ভাইয়ের ক্যান্টিনটা আমি ভুলতে পারি। ওইখান থেকে কিন্তু বশির ভাই গান করেছিলেন, সবাই আলোচনা করতো, আছে মোহাম্মদ বশির আমাদের এই গানটি গেল, এই দিকগুলি ভালো ছিল, এই আলোচনার বিষয় কিন্তু এইটি ছিল। গান ছাড়া অন্য কোনো আলোচনা এরকম জায়গা এখন আর নেই নাই। ঢাকায়, এরকম ঢাকাতে জায়গা কোথাও যেখানে এত সঙ্গীত শিল্পী, প্রযোজকরা, পরিচালকরা, সুরকাররা, গীতিকাররা একত্র হচ্ছেন। চর্চাটার মধ্যে বোধহয় আমরা না, এই চর্চা শুধু না, মানে এই জিনিসগুলো কিন্তু তুমি যদি ফ্রেঞ্চ রেভলিউশনের ইতিহাস পড়ো তাহলে দেখবে এই আড্ডাগুলো থেকে কিন্তু আইডিয়া বের হয়। হ্যাঁ, তো গানের ক্ষেত্রে এটা একটু বেশি হতো আমাদের, বিশেষত ঢাকায়, কলকাতাতে তো বটেই, আমাদের একটু বেশি হতো গান নিয়ে ছোটোখাটো আড্ডা, ছোটোখাটো গ্রুপ নিয়ে কথা বলা, আলোচনা করে। এটা কিন্তু ঢাকাতে আমি এসেই প্রথমে দেখেছি এবং আগেও শুনেছি যারা গান করতেন। তো এইটা ও যেটা রেফারেন্স দিল আবুল মিয়ার
রেস্টুরেন্ট, ওটা রেডিওরই একটা ছিল, ক্যান্টিন ছিল। তো ওটা সত্যি একটা ক্রিয়েটিভ জায়গার অপূর্ব একটা পরিবেশ তৈরি হতো। সেখানে যারা গীতিকার ছিলেন কিংবা সঙ্গীত পরিচালক ছিলেন, তারা ওখানে দেখতেন যে একটা শিল্পীর শুধু গান গাওয়ার ব্যাপার না, আদব তমিজের ব্যাপারও তো আছে, সব কিছু তারা অবজার্ভ করে। না, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, শুধু ওটা আলোচনার না, সমালোচনা। এই সেদিন গান গেলে তোর গলা ক্র্যাক করলো কেন, তোর গলা বেসুর হলো কেন, লয় ঠিক ছিল না, এই ধরনের ওই আবুল হোটেলের আলোচনা হতো ওখানে। শুনলাম শেষের দিকে লয় বেড়ে গেল কেন, এইরকম আলোচনা হতো। এমনকি আবুল মিয়া নিজেও কিন্তু বলতো যে স্যার আমাকে স্যার বলতো, বয়স্ক মানুষ, স্যার সেদিন গান হলো খুব ভালো লাগলো, নতুন ধরনের গান হলো। এই যে জিনিসগুলো ওই জায়গাটা শ্রোতাদের ফিডব্যাকও পাওয়া যাচ্ছে, সমালোচকদের ফিডব্যাকও পাওয়া যাচ্ছে, যারা তৈরি করছেন তাদের ফিডব্যাকও একই জায়গায় পাওয়া যাচ্ছে। কথা না বলে না, যে আমার ব্যক্তিগত ব্যাপারটা বলি, তখন আমাদের লাইভ অনুষ্ঠান ছিল। হ্যাঁ, লাইভটা বেশি হতো, লাইভ হতো। এখন যেরকম রেকর্ডেড প্রোগ্রাম হয়তো রেকর্ড করা থাকে, বাজিয়ে দেয়। কিন্তু আমি বলি যে 7:40 কিংবা 8:40 লাইভ হতো। তো তখন আগে 7-8 দিন আগে গান জমা দিতে হতো, কী গান গাবো। আমাদের রিহার্সেলের জন্য 1 ঘন্টা আগে আসতে হতো। তো আমি একদিন খুব বেশি হলে 5 মিনিট লেট করেছি। তো আমাদের একজন মিউজিকের মিউজিকের অনেক সিনিয়র একজন প্রডিউসার ছিলেন, প্রডিউসার না, উনি পরে আরডি হয়েছিলেন, আলিমুজ্জামান স্যার, বাড়ি রাজবাড়ি, বাংলার অধ্যাপক ছিলেন। তো উনি দৌড় দেখে আমাকে বলতে, এই দৌড়াচ্ছ কেন? আমাকে স্যার লাইভ প্রোগ্রাম তো উনি জিজ্ঞেস করলেন কত, আমাকে 5 মিনিট লেট হয়েছে। ঠিক আছে, আমি তখন যে অফিসাররা চাকরি করতেন, এখনকার তাদেরকে আমি বদনাম করছি না, তারা গান শুনতেন শিল্পীদের। তো বলে আমি গান শুনতে গেলাম উপরে, তুমি গান গিয়ে আবার এসো। তো লাইভ গান আমার 10 মিনিটের ডিউরেশন ছিল, 2টি গান করে আমি বেরিয়ে এসেছি, স্যারের কাছে গেলাম, বলে ইউ হ্যাভ গট গুড ভয়েস, হ্যাঁ চেষ্টা করলে আরও ভালো হতে পারবো, বাট ইউ হ্যাভ গট নো আইডিয়া অ্যাবাউট টাইমিং। একটা কথা বলেছিল, নেক্সট টাইম যদি 1 মিনিট তুমি লেট করো, ইউ উইল বি কিক আউট ফ্রম দিস স্টেশন। এই যে কিক আউট ফ্রম দিস স্টেশন, এটা বলার জন্য আজকে 2025 আমার গর্ব করি না, গর্ব করাটা পাপ, তবে ওইটা মেনটেন করার চেষ্টা করি। উনি কিন্তু আমাকে থাপ্পড়ও মারেন নাই, কিন্তু আমার বাবা মা তুলে গালিও দেন, শুধু মুখ দিয়ে খালি বলেছিলেন ইউ উইল বি কিক আউট ফ্রম দিস স্টেশন। ওইটা এখন পর্যন্ত আল্লাহর পাকের অশেষ মেরুনটা রাখার চেষ্টা করতেছে। মানুষ হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে, বন্ধু হিসেবে একটা মূল্যায়ন শুনতে চাই। তাহলে অনেক কথা বলতে হবে, এত সময় তবু বলি যে বিষয়টা হলো কি, এরকম দিল খোলা মানুষ কিন্তু খুব কম আছে। আমার একটা সুনাম আছে যে আমি খুব ভদ্রস্থভাবে চলি, হ্যাঁ, কিন্তু ওর মতো দিল খোলা কিন্তু শিল্পী খুব কম আছে। আমাদের সৈয়দ আব্দুল হাদী ভাই, হ্যাঁ, অত বড় মাপের মানুষ, তিনিও খুব রিজার্ভ মানুষ, কিন্তু মানে ওর ব্যাপারটা একটু খোলা, অনেক বেশি খোলা। হ্যাঁ, প্রশংসা করবার সময় যে ভাষা ব্যবহার করে, যে উচ্ছ্বাস ব্যবহার করে, ওর ভাষা অত চমৎকার, অত ভালো না, কিন্তু যেটা প্রকাশ করে সেটা ভাষার থেকে বেশি। আবার সমালোচনা যখন করে তখন গালাগালির থেকে বেশি। এটা স্বভাব। এমনকি আমার কাপড় চোপড় নিয়েও অনেক সময় বলে কী বিচ্ছিরাটি, কী পড়েছে সেটা, এই ধরনের বিষয়গুলো আছে। আর গানের ক্ষেত্রে ও একটা বিরাট ডিস্টার্ব, কারণ ও যেখানে রিহার্সাল হচ্ছে, যেখানে 2 মিনিট পরে আমাদের তখন লাইভ হবে কিংবা রেকর্ডিং শুরু হবে, তখন এমন একটা রসিকতা করে ফেললো যে আমাদের আরও 5 মিনিট নষ্ট হয়ে গেল। এইটা খুব ও আর আমাদের ছিলেন নাজবুল হুদা বাচ্চু ভাই, ওরা দুজন থাকলে পারে আমাদের রেকর্ডিং সবসময় লেট হতো। মিমিক্রি করা, অর্থাৎ একজনকে নকল করা, এরা দুজন খুব ভালো পারতো। এখন ওটা কমিয়ে দিয়েছে ও, নাজুল্লাহ ভাই আর ওরা একজনকে নকল করা, কীভাবে আমি কিভাবে বসে আমার মুখ কীরকম বাঁকা হয়, কিংবা একজন মিউজিশিয়ান অ্যাকর্ডিয়ন বাজে দিকে তার কোমর কীরকম বাঁকা হয়, এই জিনিসগুলো ও খুব রেকর্ডিংয়ের সময় মনে করিয়ে দিত। তখন একটা অসুবিধা নয়, কারণ লাইভ রেকর্ডিং হতো তখন, খুব অসুবিধা হতো। এই হলো জীবন সম্পর্কে আমার ইভ্যালুয়েশন। তুমি যদি করতে বলো আরও খুব মূল্যবান ও চমৎকার ভাষা দিয়ে বলতে পারবো, কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। বন্ধুর সেই শব্দগুলো আমরা উঠিয়ে রাখলাম বন্ধুত্বের জন্য। একটা ছোট্ট প্রশ্ন, আমার ব্যক্তিগত জানতে চাওয়া, সেই আড্ডাগুলো মিস করেন কি?
আমরা জানি, অবশ্যই সময় ঘন্টা আমাদের সবারই এগিয়ে যাচ্ছে। না এখানে একটা পাণ্ডিত্য। একটা সত্য কথা বলি, জি। শাহবাগ বেতার কেন্দ্রের জন্য আমার কার কি হয় আমি জানি না, আমি খালি এখনো মনে করি যে শাহবাগ বেতার কেন্দ্রটা এখানে ছিল, এখানে যদি থাকতো তাহলে হয়তো আমাদের এত অধপতনটা হতো না, মানে সঙ্গীতের ব্যাপারে বলছি, তুমি এইটা আমার ব্যক্তিগত মত। খুব চমৎকার রেফারেন্স এনেছো। সেটা হলো কি, ওই যে বললাম যে গানের মানুষদের সঙ্গে নিয়ে আজকে যে আড্ডা মারার যে সুযোগটা পেলাম, তো ওটা একটা সেন্টার পয়েন্ট ছিল তো জায়গাটা, এমন একটা জায়গায় রেডিও স্টেশনটা ছিল যে মানুষের যাতায়াতের পথে পড়তো। তাতে এই আড্ডাগুলো, আড্ডা শব্দটা বারবার ব্যবহার করছি, শুধু আড্ডা নয়, ইন্টারাকশনটা, গান নিয়ে ইন্টারাকশন করাটা কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে, প্রায় নেই। আরও অন্যান্য কারণ আছে, যোগাযোগ, জ্যাম, তারপরে মোবাইল ফোনের অত্যাচার, কিন্তু ওটা ঠিকই বলে যে জায়গাটা উঠে তবে যাওয়া। স্যারের কথা ধরেই বলতে চাই যে ওই জায়গাটাকে উনি খুব মিস করেন, এবং অধপতন শব্দটি উনি বললেন, আমরা হয়তো নিজেদের হারিয়ে ফেলেছি কিছুটা। অধপতন কিছুটা শব্দটা আমি হারিয়ে যেন ফেলেছি। বলছি না, আমি বলছি যে একটা প্রচণ্ডভাবে দূরত্ব তৈরি করে। একদম একদম। যাই হোক, শেষ একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমাকে হ্যাঁ, আপনার বল। কাছে শেষ প্রশ্ন স্যারের সম্বন্ধে। আপনি আধুনিক বাংলা গান করছেন, হ্যাঁ। আপনার মতো করে ধীরস্থির মেলোডিয়াস মিউজিক করছেন, তখন চটকদার সিনেমায় গান গাচ্ছেন, ফার্স্ট বিটের গান গাচ্ছেন, শিল্পী হিসেবে মূল্যায়নটা শুনে নিব। ওর সঙ্গে আমি একটা কিন্তু 2-3টে কিন্তু খুব চটকদার গান গেয়েছে। আমার মানে ফার্স্ট রিদমের গান জীবনে কম গেয়েছি, কিন্তু ওর সঙ্গে গেয়েছি খুব হালকা গান গেয়েছি। যেমন মনে আছে তোমার, একটু গাইবা? চলো গাই। রাজধানী ঢাকা, রাজধানী নজরুল ঢাকা, ইসলাম বাবুর লেখা এবং শেখ সাদী খান চাচা শুরু করেন। নজরুল ইসলাম বাবুর লেখা। রাজধানী ঢাকা, রাজধানী ঢাকা, বাঁচতে গেলে বাঁচার মতো, পকেটে বাঁচতে হলে বাঁচার মতো, পকেটে চাই টাকা। রাজধানী ঢাকা, রাজধানী ঢাকা। এবং এটা খুব মজার ছিল, এটা টেলিভিশনের গান। এটা তখন ভিডিও আউটডোর কেবল শুরু হয়েছে, আউটডোরে রেকর্ডিং করা খুব কঠিন কাজ ছিল। আমরা মোটরসাইকেল তখন চালাই, মানিকমা এভিনিউর ডিভাইডারটা ছিল না, আচ্ছা। রানওয়ের মতো একটা রাস্তা। এখন প্রডিউসার হঠাৎ করে বলে যে যদি একটা মোটরসাইকেলে আপনারা দুজনে চালাতে চালাতে গানটা গাইতেন, তা ঢাকা সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হতো শ্রোতাদের। আচ্ছা। কোথায় পাবো মোটরসাইকেল? দুজন ট্রাফিক সার্জেন্ট, তখন সার্জেন্টরা খুব স্মার্ট ছিল, একটা মোটরসাইকেল পাশে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রেকর্ডিং ভিডিও হচ্ছে, ওখানে দেখে ওরা একটু দাঁড়িয়েছে। আপনারা যখন দাঁড়িয়েছেন দুজনের মোটরসাইকেলটা আমাদের দিতে হবে। বলছি কি এই সরকারি জিনিস আপনাকে দেবো কী করে? আমরাও সরকারি কাজ করছি, একটু আপনাদের মোটরসাইকেল চালাবো, হ্যাঁ, মিনিট 5 আপনাদের সময় নষ্ট করো। খুব খুশি হলো ওরা। তা আমরা মোটরসাইকেল চালালাম, ও আবার একটু এগিয়ে যাচ্ছে, স্পিডটা বেশি দিয়ে দিচ্ছে, আমি একটু কম দিচ্ছি, তাতে একটু টাইম লেগেছিলো। এটা খুব চমৎকার আমাদের স্মৃতি। এই স্মৃতিগুলো এভাবেই থাকুক অমলিন, এবং এই বন্ধুত্ব, যে কথাগুলো আমাদের সামনে বলা যাবে না, এরকম থাকুক আরো অনেক বছর। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের থাকো, তুমি চিরকাল ভালো থাকো, আমি জানি। মাইক্রোফোনটা দরকার। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। Thank আপনি you. ভালো থাকবেন, আপনার সুস্থ জীবন কামনা করছি। আমি তাহলে আসি। স্যার, এই যে চমৎকার বন্ধুত্ব, এই বন্ধুত্বের গল্প শোনার পর একটা গান এই মুহূর্তে শুনতেই হবে, কারণ রাজধানী ঢাকা বলে আপনি গানের একটা মানে তাড়না তৈরি করে দিয়েছেন। আপনার স্টেজ আপনার অপেক্ষা করছে। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। ওই প্রেমের
কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো। আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানি খুলে যাবে আরো। স্বপ্নের জানি তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। মধুর এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বড় ক্ষতি কি যে তাতে। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, রাখো তোমার পাশে পাশে, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, হ্যাঁ আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। স্যার অসাধারণ আরো একটি গান শুনলাম আপনার কাছ থেকে, এবং এই যে মজার ছন্দ, সেই ছন্দে আমরা আরো কিছুক্ষণ বিমোহিত হতে চাই। স্যার এই যে জীবন পাতায় বন্ধু বৎসলতা আপনার কখনো কমেনি, এবং চমৎকার চমৎকার বন্ধু আপনি পেয়েছেন, কাজের সুবাদে বন্ধু হয়েছেন, কিন্তু সেই বন্ধুত্ব এখন কাজ ছাড়িয়ে অনেক দূর। এমনই একজন আছেন অবশ্যই আমাদের সাথে এই পর্যায়ে, আমরা আমন্ত্রণ জানাতে চাই তাকে মঞ্চে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার জনাব মুন্সি ওয়াদুদ স্যারকে। স্যার ঈদ মোবারক। স্যার আমন্ত্রণ। আসতে আসতেই আমি শুনে ফেলেছি আপনাদের একটা ডাক। হে মামা, এই গল্প শুনবো। এই মামার সাথে দু মামার পরিচয় হলো কিভাবে? মামা এই সম্পর্কটি ৭২ সাল থেকেই, আমি যখন বাংলাদেশ বেতারে প্রথম তালিকাভুক্ত গীতিকার হিসেবে লেখালেখি শুরু করলাম, সেটা ছিল ৭২ সাল, এবং বাংলাদেশ বেতারে প্রথম তালিকাভুক্ত গীতিকার কিন্তু আমি, যদিও পাইছেন আমল থেকে লেখালেখিটা শুরু করেছিলাম, কিন্তু তখন মোহাম্মদ খুরশিদ আলমের সাথে আমার পরিচয় হয়নি। ৭২ সাল থেকে পরিচয় হলো, এবং কখন যেন আমরা পরস্পরের মামা হয়ে গেলাম, দুজনে দুজনার, কেউ কারো ভাগিনা নই, কেউ কারোর ভাগিনী নয়, কিন্তু দুজন দুজনের মামা। এটা কখন কেমন করে এই সম্পর্কটা হয়ে গেল সেটা মনে করতে পারবো না, হয়ে গেছে। আমিও কিন্তু ইয়ে করি এমনি, মা একদিন মামা ডাকছে, মামা হয়ে গেলাম। দুজনের আড্ডার গল্পটা শুনতে চাই। সে সময়ের কথা যদি বলতে চাই তাহলে একটু আমাদের গানের কথা বলতে হয়। 60-এর দশকটা ছিল আমাদের পরিপূর্ণভাবেই আমাদের আধুনিক বাংলা গান বলি আর চলচ্চিত্রের গান বলি, সেটাকে বলা হতো স্বর্ণযুগ, যার ধারাবাহিকতা 70-এর দশক 80-এর দশক জুড়ে ছিল। তো 60-এর দশকে হঠাৎ একটা গান শুনলাম, সিরাজুল ইসলামের লেখা, আজাদ রহমানের সুর, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। গানটা শুনে খুব অবাক হয়ে গেলাম। এটা কিন্তু 60-এর দশকের শেষার্ধে, 67। তো সে সময়ে এই গানটি শুনে খুব অবাক হয়ে গেলাম যে এত চমৎকার একটি কণ্ঠ
আর এরকম একটি গান হৃদয়কে স্পর্শ করে গেল। আর আমি তখন একেবারে গান পাগল, গান লেখালেখির জন্য খুব বেশি পাগলামি ছিল। তারপর সে সময় আরেকটি গান, অনেকগুলো গানই শুনেছি, কিন্তু আরেকটি গানের কথা আমি বলবো, যেমন আছে জমলের লেখা, আজাদ রহমানের সুরে, চঞ্চল দুনয়নে বলো নাকি কুচ্ছ, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। এই কথাটা, এই প্রসঙ্গটা আমি এই জন্য আনলাম যে এই গানের যে ফার্স্ট রিদমের যে সুরটা, খুরশিদ আলমকে আমরা পরবর্তী পর্যায়ে পেলাম চলচ্চিত্রের। ওই যে যারা প্রডিউসার, ডিরেক্টর, তারা তো ওই চঞ্চল দুনয়নে বলো নাকি কুচ্ছ গানটা শুনে ফেলেছেন। এখন তাদের সিকোয়েন্সের ডিমান্ড থাকুক বা না থাকুক, একটা ফার্স্ট রিদমের গান, হ্যাঁ, ছবির ব্যবসায়িক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একটি সিকোয়েন্স তৈরি করে ফেলতো। এবং খুরশিদ আলম ছিল সেই গানের জন্য অনিবার্য একজন শিল্পী। বাহ, নিজের একটা খুব যে আমি জীবনে স্টার্ট করলাম তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, একটা বেশ রোমান্টিক একটা গান ছিল, কিন্তু হঠাৎ ওই চঞ্চলের ধাক্কায় সবাই আমাকে ধরে বানিয়ে দিল। সত্যতাও সেটার ভিতরে ইনভলভ ছিলেন। উনি ওনার জীবনের প্রথম যে আমার গাওয়া যে প্রথম সাধারণ মেয়ে একটা গান ছিল, সেখানে জাফর ইকবালের লিপি একটা গান ছিল, ডিম 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 মারো যত পারো জোরে মারো, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হবো, তাগড়া হয়ে আগ্রা যাবো। এই গানটাও ফার্স্ট বিটে ছিল। তখন সবাই ধরে নিল খুরশিদ আলমকে তার স্লো বিটের গান হবে না, সব ফার্স্ট বিটের গান। হ্যাঁ, আজাদ রহমান সাহেব। যাই বলি তাই বলি, আমি একটা ব্যাপারে সাংঘাতিক যে আমাকে একটা গান সাংঘাতিক করেছে, সেটা চুমকি চলেছে। এটা একটা মানে আমি নিজেও খুঁজে পাই না যে এত মানে 3 বছরের ছেলে মেয়ে যে এখনো সমানভাবে স্যার, এবং 85-80 ক্রস করে গেছে, তারাও এই গানটি পছন্দ করে। স্যার, এই যে চমৎকার বন্ধুত্ব, এই বন্ধুত্বের গল্প শোনার পর একটা গান এই মুহূর্তে শুনতেই হবে। আমার মনটা চুরি করেছো, আমার মনটা হায় রে হায় মেসে লঙ্কা, ধরো হাওয়া যেন যৌবনটা, ধরো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মেসে লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মেসে লঙ্কা। খবর হয়েছিল না জানা, ও তোমার বাড়ি তাই ছিল না চেনা, লগ্ন এলো এতদিন পরে, আঁখি মেলে চেয়ে দেখো না, অন্তরে আজ বাজে ডঙ্কা, অন্তরে আজ বাজে ডঙ্কা, হায় রে হায় মেস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মেস লঙ্কা। লাজুক বদন কেন কাঁপছে, কে জানে মন কি যে ভাবছে, চোখে চোখে কিছু বলো না, মনের সাগরে ঢল নামছে, মৌসুম এলো যেন আচমকা, মৌসুম এলো যেন আচমকা, হায় রে হায় মেস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মেস লঙ্কা, ধরো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মেস লঙ্কা।
চমৎকার। স্যার কিছু একটা বলতে চাইছিলেন আপনি, আজাদ রহমান স্যার। হ্যাঁ, আজাদ রহমান সাহেব উনিও কিন্তু সেই আমার এই beat-এ। কলজাটাকে চাক্কি মেরে ফেলা, হ্যাঁ, এই ধরনের গান কিন্তু উনিও কিন্তু নিয়ে এলেন কথা চলচ্চিত্রে। বলতে হয়। আমার চাচা জীবনে প্রথম যে গানটি লিখলো, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেরে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। আমার মনে হয় যে এত মেলোডি খুব কম হয়। আবার সেই চাচাই লিখলো, আমার এই কলজেটাই চাক্কু মেরে ঘায়েল করে ফালি ফালি করে দিয়ে কোথা নিতে চাও বলো না, তোমার ওই নামেতে মোকদ্দমা করে দেবো, এরকম একটা গান। কি চমৎকার মিশেল। স্যার আপনি যখন লিখছেন তখন কি মোহাম্মদ খুরশিদ আলমকে মাথায় রেখে লেখা হয়েছে কোনো গান, যে এটা আমি খুরশিদ আলমকে দিয়েই গাওয়াবো? এরকম হয়েছে? না, বিষয়টা হয় কি, বাংলাদেশ বেতারে যখন আমরা গান লিখেছি তখন কিন্তু ওই শিল্পী আগে নির্ধারিত থাকতো এবং আমাদেরকে বলে দেওয়া হতো যে অমুক সুরকার অমুক গীতিকার, নামটি বলে দেওয়া হতো। তখন আমরা কিন্তু সেই শিল্পীকে সামনে রেখে, সেই সুরকারকে সামনে রেখে আমরা কিন্তু গানটা সেভাবে লিখতাম। আর এতে করে একটি সাফল্য আসতো এই জন্যই যে শিল্পীর যে অবস্থান, শিল্পীর কণ্ঠ, সুরকারের যে সুরের যে সৌকর্য, সব কিছু মিলিয়ে একটি মূল্যায়ন হতো, চমৎকার হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের জীবনের কিছু চমৎকার মুহূর্ত আমরা শুনলাম এবং মোহাম্মদ খুরশিদ আলমকে তো আমরা সঙ্গীত শিল্পী হিসেবে জানতাম, আজ একজন বন্ধু, কারো মামা, কারো চাচা, ভিন্নভাবে জানার আমাদের বিশাল সুযোগ হয়েছে। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা, আপনারা সেই সুযোগ আমাদের করে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর মামার সাথে তো যে সম্পর্কটি, দোয়া রাখবেন আমাদের এই সম্পর্কটির জন্য আরো নিশ্চয়ই নিশ্চয়ই অটুট থাকি। কৃতজ্ঞতা এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ মামা, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। চমৎকার বন্ধুত্ব, এই বন্ধুত্বের গল্প শোনার পর একটা গান এই মুহূর্তে শুনতেই হবে। স্টেজ আপনার অপেক্ষা করছে। চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। হই 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 চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে।
হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। হই 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 চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে, আরে সুন্দরী চলেছে একা পথে, এই চুমকি চলেছে একা পথে। অশুদ্ধ হচ্ছে এই যে হাসিটার পিছনের গল্পগুলো যতই জানছি মুগ্ধ হচ্ছি। এবং আজ আমার প্রশ্নের উত্তর আমার পাওয়া হয়েছে। একটা মাথার মধ্যে ঘুরতো, আমি এই মানুষটিকে যখনই দেখি শ্রদ্ধা ভরে, হাস্যোজ্জ্বল চেহারা ছাড়া দেখি না। এর পিছনে যে এত প্রাণবন্ত একজন মানুষ আছেন এতটা জানার আমাদের এই যে কথা বলি যে আমি স্যার, তা আমি চেষ্টা করি যে আমার সিনিয়র জুনিয়র যারা শিল্পী আছেন, সুরকার, গীতিকার, ইভেন দোজ আর মিউজিক ডাইরেক্টর, মিউজিশিয়ান, আমার সবচেয়ে ইয়ে লাগে যে আজকে আমি খুরশিদ আলম যে জায়গায় এসছি, এটা কিন্তু প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। যারা রিদমে ছিলেন, সুরকার কিংবা তবলাবাদক কিংবা সবাই আমাকে একটা তবলাবাদক বেটা বহুত ফাস্ট যা রहे हो, ज़्यादा फास्ट मत, इतना जल्दी मत जाओ, আস্তে আস্তে করো। মানে উনি বুঝাতে চাইছেন তুমি এত চঞ্চলতা করো না, যাই করো ধীর স্থিরভাবে করো। এই যে বলার যে মানে অধিকার, এটা কিন্তু এখন আমাদের ভিতরে কারো ভিতরে নেই। তা আমি বিশ্বাস করি যে আমি যদি আমার কমিউনিটির লোককে সংবাদ করতে পারতাম না, আমি যদি সম্পর্ক না রাখি, তাহলে একজনকে তো রাখতে হবে। একজন না একজন, যেরকম ফেরদৌসী আপা বলেন যে ভাই তোমার কাছে ফোন করলে তুমি হলো ডিশ, তোমার কাছে ফোন করলে সবার খবর থাকে, প্রত্যেকের কোন ছেলে, কার ছেলে মারা গেছে, কে হাসপাতালে ভর্তি হয়েছে, কার বিয়ে হয়েছে, খারাপ খবর ভালো খবর সবগুলি পাওয়া যায়। এটাই আমি এখনও বিশ্বাস করি যে একটা শিল্পীর এটা অবশ্যই দরকার। স্যার আরেকটা গান শুনতে চাই, মঞ্চ আপনার অপেক্ষা করছে। স্বপন চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। আকাশে ঝিলের জলে যেদিকেতে চাই আমি, তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি। হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি, তোমার চোখে হারিয়েছি আমি। উপমা তোমার তুমি ছাড়া যে, উপমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মেলে না হায়, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। দক্ষিণা ফোটায় যখন ফুলের বনে মঞ্জুরি, তোমার কথায় বলে যেন গুঞ্জরি। ভ্রমরায় উড়ে এসে মুখে বসে ছল করি, ফুলের পরাগ রেণু ভেবে ভুল করি। হৃদয় তোমার
কারে দেবে গো, হৃদয় তোমার কারে দেবে গো, সে কথা বলো না হায়। আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই। আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। স্যার এই গানের মূল্যায়ন দেওয়ার মতো দুঃসাহস করা আমার পক্ষে সম্ভব না, এই এত সাহস এখনো সঞ্চয় করে উঠতে পারিনি। স্যার আপনাদের জীবনের গল্প যতই শুনছি একরকম আনন্দ কাজ করছে, একরকম স্মৃতিকাতরতা কাজ করছে, কারণ অনেকগুলো নাম, শ্রদ্ধেয় আজাদ রহমান চাচার কথা নামটা আসলো, আমরা জানি আমরা তাকে হারিয়েছি। খুব আমি আজাদ রহমান সাহেব সম্পর্কে একটা কথা বলি, ওনার যারা শত্রু, আজাদ রহমান একদম শত্রু নাই এটা আমি বিশ্বাস করি, কিংবা পছন্দ করেন এরকম লোক তো আছে, তারাও বলে যে আজাদ রহমান সাহেব আধুনিক গান 65-এর পরে টোটালি চেঞ্জ করে দিল, একদম টোটালি চেঞ্জ, বাঘটাই ঘুরিয়ে দিয়েছে, মানে তার গানের স্টাইলই আলাদা করে। এটা মানে আমার বলতে লজ্জা লাগে, সেটা হলো যে উনি গালি দিলেও গানের সুর করে বলতে পারতেন। চমৎকার চমৎকার একজন মানুষ ছিলেন, ব্যক্তি জীবনে খুব হাস্যোজ্জ্বল হাসি ছিল তার মুখে, স্যারকে যতখানি দেখেছি। এরকম অসংখ্য গুণী মানুষকে আমরা হারিয়েছি, যেটা আমাদের জন্য যাতনার, বেদনার, দুঃখের, এবং এটা আমাদের একটা অপূরণীয় শূন্যতা যেটা কোনোদিন পূরণ হবে না। যেমন আমার খুব শ্রদ্ধা, ভালো লাগা, ভালোবাসার একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, হঠাৎ করে একটা বিশাল শূন্যতায় আমরা ডুবে গেছি। এরকম স্মৃতিগুলোর একজন সাক্ষী আমাদের কাছে আছেন সম্পর্কে। আমি এই পর্যায়ে যমুনা নিমন্ত্রণে আমন্ত্রণ জানাতে চাই আমার কাছে মাতৃতুল্য, শ্রদ্ধেয়, ভালো লাগা, ভালোবাসার ডি জোহরা গাজীকে। স্বাগত যমুনা নিমন্ত্রণে এবং ঈদ মোবারক আপনাকে। তোমাকেও ঈদ মোবারক। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম, খুশিদ ভাই কেমন আছেন? ঈদ মোবারক। এইবার যে গল্পটা আপনাদের কাছ থেকে শুনতে চাই, গান গাইছেন স্যার, গান লিখছেন, আমি একটা কথা বলি, নিশ্চয় নিশ্চয়, যে ভাবিকে আমরা আগেই বলিনি যে উনি আমাদের জন্য, শুধু আমার এককভাবে বলবো না, প্রত্যেক শিল্পীর জন্য যেটি করেছেন। যে গাজী ভাইয়ের বাসায় যদি রিহার্সেল হতো তাহলে সকালে আমরা বসতাম, সকালে চাটা খাওয়া হতো, দুপুরে ভাত খাওয়া হতো, এমন হয়ে গেছে রাত্রে খাওয়াটাও এখান থেকে আসে। এই জন্য আমি ভাবির কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এত যন্ত্রণা আমার প্রত্যেকটা শিল্পী। এবং কৃতজ্ঞতার কিছু না, এটা আনন্দ। আর একটা ব্যাপার যেটা হলো কি, গাজী ভাই এমন একটা লোক ছিলেন যে উনি তো যত গান লিখেছেন, বাংলাদেশে এত গান কেউ লেখেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গাজী ভাইয়ের মানে ভাবি আর কি, ভাবি যে সাপোর্টটা দিয়েছেন, এইটার জন্য আমার ব্যক্তিগত অভিমত যে এইটার জন্য গাজী ভাই এতগুলি গান লিখতে পেরেছেন আমার মনে হয়। আমি মেবি আই এম রং, কিন্তু আমার বিশ্বাস যে ওনার সাপোর্টটা না পেলে, সঠিক সাপোর্ট না পেলে এত সুন্দরভাবে এত সহজ সরল গান লেখা সম্ভব না। এটা যারা জানেন না তাদের আগুনের সাথে বসবাস করে নিতে হবে, তাই না? তারা জেনে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলে তুমি, যে আমি যখন দেখলাম যে ওর আগুনের সাথে বসবাস, প্রতিভার আগুন, তো আমার ফিলিংস হলো যে মানে আল্লাহ তাআলা ওকে যে প্রতিভা দিয়েছে, এটা তো দেশের জন্য, জনগণের জন্য। ও তো খালি আমার সম্পদ না, ওটা জনগণের সম্পদ, দেশের সম্পদ। তা আমি চেষ্টা করেছি মানে ওর ক্রিয়েশনে যেন কখনো কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্যেই আমি মানে সহযোগিতা করেছি ওর এই প্রতিভাটাকে সবসময় প্রজ্বলিত রাখতে। খুরশিদ আলমকে যখন দেখছেন আরো তরুণ, আরো ইয়াং সোল, ফার্স্ট বিটের গান গায়, গাজী চাচা হয়তো, গাজী স্যার হয়তো গান লিখছেন তার জন্য, তখনকার খুরশিদ আলমকে কেমন দেখেছেন? হ্যাঁ, আমি সে কথায় আসছি। তার আগে বলে নেই যে বাংলাদেশের প্রখ্যাত অনেক অনেক জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ খুরশিদ আলম।
গাজী সাহেব সবসময় একটা কথা বলতেন যে ভালো শিল্পী হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হবে। ঠিক তাই, খুরশিদ আলম মানে কাজের প্রতি নিষ্ঠা, পরোপকারী, মানুষের বিপদ আপদে এগিয়ে আসা, সবার খোঁজ খবর নেয়া, কে অসুস্থ, কে হাসপাতালে, কে মারা গেছে, সব খবর উনি রাখেন। এবং আমারও অনেক প্রায়ই আমাকে ফোন করে আমার খোঁজ খবর নেন। তো গাজী সাহেব কিন্তু খুরশিদ ভাইকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। বড় ভাই ছোট ভাই একটা চমৎকার সম্পর্ক ছিল। হ্যাঁ, খুব সম্পর্কে একটা কথা বলি, গাজী ভাই অনেক গান লিখেছেন, কিন্তু এত বেশি মানে রসিকতা করতেন। গাজী ভাই, সত্য সাহা, দিলীপ বিশ্বাস এবং কমলা সাহা আর এইভাবে ইনারা খুব ক্লোজ ছিল। মানে ও গাজী সাহেব কিন্তু সত্য মানে কোনো ঘটা করে গান লিখতো না, হাসি ঠাট্টা আড্ডা হচ্ছে, এর মধ্যে একটা কালজয়ী গান হয়ে যেত, মানে যেটা কল্পনা করে। স্বাধীন বাংলাদেশে হয়েছে প্রথম যেই সিনেমা মানুষের মন, ওই ছবিতে গাজী সাহেবের লেখা ছবি যেন শুধু ছবি নয়, এই গানটি সুপার ডুপার হিট। হ্যাঁ, তারপরে আমি আসছি, মানে খুরশিদ ভাই তো আমাদের পারিবারিক সদস্য, ফ্যামিলি মেম্বার। আমার ওই যে বললাম, গাজী সাহেব খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। তো আমার ছেলে মেয়েও খুরশিদ চাচাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, যার জন্য আমাদের কোনো অনুষ্ঠান খুরশিদ চাচা ছাড়া হবে না, হচ্ছেও না। মানে খুরশিদ চাচা না থাকলে ওই অনুষ্ঠান অপূর্ণতাই থেকে যেত। এখনো যখন খুরশিদ ভাই বিভিন্ন অনুষ্ঠানে মাগো মা গানটা গায় সবার রিকোয়েস্টে, আমার জানতে ইচ্ছা করে, মনে হয় কি সেই যে তরুণ বয়সে গেয়েছিল মাগো মা ওগো মা, এখনো মনে হয় যে হ্যাঁ ওই খুরশিদ আলমী গান গাচ্ছে। এটা রহস্যটা কি? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আল্লাহ পাকের অশেষ রহমত, আসলে মিরাকেল, 20 কোটি লোকের দোয়া, আমি ব্যক্তিগত ভালোবাসা এবং দোয়া আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ মা, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, ঠিক এরকম হাসি খুশি থাকবেন, এটা চাওয়া আপনার কাছে, এবং আমাদের এই স্নেহ ভালোবাসায় সবসময় জড়িয়ে থাকবেন। অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর উপস্থাপনা করো, অনেক সুন্দর সুন্দর কথা বলো। দোয়া করি খুরশিদ ভাই, আপনাকেও দোয়া করি। আর ধন্যবাদ, আপনি এসেছেন, এটা আমি নিজেও ভাবতে পারিনি আপনি আসবেন। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্যের জন্য। অবশ্যই দোয়া করব, আপনি আমাদেরকে আরো সুন্দর সুন্দর গান উপহার দিবেন, দীর্ঘজীবী হন। আর আপনি বলেছেন আমি না এসে পারি, অবশ্যই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের খোঁজ খবর রাখবেন, ঠিক এইভাবে আমাদের খোঁজ খবর রাখবেন। ধন্যবাদ। এই পর্যায়ে পরিবেশটা আমার জন্য বেশ আবেগঘন, কারণ অনেকগুলো নাম এখানে সামনে এসছে। শুধু আজাদ রহমানের নাম এখানে এসছে, মাজালুরের নাম এসছে। মুহূর্তটা একটু বদলাতে চাই, একটা গান হোক স্যার, রিকোয়েস্ট করছি। কি শুনবো? আপনি বললেন যে সমাধির ছবির গান, এটি গান একদম মাগো মা সমাধির ছবি, নিশ্চয়ই আপনার মঞ্চে গাজী মাজহারুল সাহেব এবং সুরকার যথারীতি সত্য সাহা। এটি নায়করাজ রাজাকে লিপেছিল এবং সুমিতা দেবীও ছিলেন। এটি গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই মঞ্চ আপনার অপেক্ষা করছে। মাগো মা ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মাগো মা ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না মা, তোকে আমি ছাড়বো না। মাগো মা ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা।
স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে মাগো মা। জন্ম নিলাম তোরি কোলে স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে, তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণায়, আমার মনের যত যন্ত্রণা। মাগো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যার হবে আমায় সঙ্গে নিতে মাগো মা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যার হবে আমায় সঙ্গে নিতে, তোকে কাছে পেলে যাইতে ভুলে মনের যত যন্ত্রণায়, আমার মনের যত যন্ত্রণা। মাগো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মাগো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা, আমার বানাইলি তুই দিওয়ানা, আমার বানাইলি তুই দিওয়ানা। গানের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে কিংবদন্তি। সত্যতা আমাকে পিঠে হাত বলে বলে তুই এবার জাতীয় পুরস্কার পাবি, তা আমি বললাম দাদা কিছু মাইন্ড করি না, আমি পুরস্কারের জন্য গান, আমি পুরস্কার পাবো বলে যে গাওয়া এটা আমি, তবে আমি চিরকৃতজ্ঞ যে তারা আমাকে দিয়ে এই গানটা করেছে এর জন্য। এবং মা নিয়ে এই গানের পরে আমার 50টি গান গাওয়ার সুযোগ হয়েছিল মার উপরে। বাহ, আপনি আপনার জীবনে খুব গুরুত্ব দিয়ে চলচ্চিত্রের গানে গিয়েছেন এবং একটা সময়ে চলচ্চিত্র ছাড়া আর অন্য কোথাও গান গাননি, আপনি আপনার স্বাচ্ছন্দ্য খুঁজেছেন। আপনি বন্ধুবৎসল এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই, আজ আরও জানলাম। মানুষের কাছে পৌঁছেছেন চলচ্চিত্র দিয়ে, সেই চলচ্চিত্রের বর্তমানও আপনার দেখা আপনি জানেন, এবং কিছু ক্ষেত্রে আপনার একটা যন্ত্রণাও বিভিন্ন সাক্ষাৎকারে আমরা শুনেছি যে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি, তাই হয়তো আমরা সবাই হারিয়ে যাচ্ছি। 80টা বছর জীবনযাত্রায় যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে, আপনার কাছ থেকে একটু আপনার মূল্যায়ন শুনবো, আমাদের বর্তমান মূল্যায়ন শুনবো, এবং চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনাগুলোর কথা একটু জানতে চাইব। সত্যিকারই বলতে কি এখন বাংলাদেশে যে ছবি হচ্ছে না, অবশ্যই ছবি হচ্ছে, কোথায় শুটিং হচ্ছে, কোথায় কে করতে, এটা কেউ জানে, কেউ কাউকে জানে না। আর শিল্পীদের ব্যাপারে বলি, এখন যে সমস্ত আমাদের বাংলাদেশের বেতার কিংবা টেলিভিশনে কিংবা চলচ্চিত্রে যারা আসেন, দে আর মোর ট্যালেন্টেড দেন আস, আমার থেকে অনেক বেশি কিন্তু তাদের যেটা ডিভোশনটা বোধ হয়, আমার মনে হয় যে আমাদের 3টা মাইক্রোফোন ছিল তখন, কিন্তু আমাদের একটা ভালো কাজ করার চেষ্টা ছিল। এখন এত বেশি হয়ে গেছে যে মানে 1 টেকের বেশি 2 টেকে দিতে চায় না, কিংবা একটা গান 50 বার গাইতে গেলে বলে ভাই ওটা পেস্ট করে দিন। এই পেস্ট শব্দটা আমি বুঝি না, পেস্ট করে দিন, এই যে টেন্ডেন্সিটা। বাট গুড ভয়েস, এখন সাংঘাতিক ভীষণ শিল্পী ভালো আসছেন, বাট দে আর নট গেটিং এনি গুড গার্জিয়ান। এটা আমার অভিমত, আমার নিজস্ব ব্যক্তিগত মত। এটা যে সবাই মিলতে হবে তা না। যেরকম একটা সমর দাস নেই, একটা শেখ সাদী খান নাই, একটা আলাউদ্দিন আলী নাই, একটা আজাদ রহমান সাহেব নাই, একটা গাজী মাজুরান নাই, একটা সত্তর সাহা নাই, কীভাবে ভালো হবে? এর ভিতরে হচ্ছে। তবে আরও ভালো হবে যদি আমরা নিজেরা ভালো। নিশ্চয়ই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য, আমার মতো লোকের কাছ থেকে কথা বের করা। আর যমুনা টেলিভিশনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে যারা সেটে, লাইটে, অডিওতে, ক্যামেরায় যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে মেকআপে যারা ছিলেন তাদেরকে সুন্দর শুভেচ্ছা। সেই সঙ্গে
এই অনুষ্ঠানের প্রযোজক পাহাড়িকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ঈদের অনেক দোয়া। ধন্যবাদ স্যার আপনাকে। একজন অতিথি যখন আসেন শুধু একটি নাম এবং তার নামের শুরুতে হয়তো কিছু বিশেষণ আমাদের জানা থাকে, কিন্তু ব্যক্তি মানুষটিকে ক্রমেই যত জানবার সুযোগ হয় কি যে অসাধারণ মানুষ তিনি, এবং তার এই বর্তমানের পিছনে তার যে কি চমৎকার একটা অতীত রয়েছে তা জানবার একটা সুযোগ হয়। এই জন্যই তো নিমন্ত্রণে আমন্ত্রিত অতিথিরা আমাদের সেই থেকে আমন্ত্রণের পর থেকেই পরিবারে পরিণত হন। আজ এরকম পরিবারের আরও একজন সদস্য পেয়েছি যার ব্যক্তি জীবন জানবার কৌতূহল ছিল, আজ জানা হয়েছে। আপনাদের জন্য এই উপহারটুকু ঈদ হিসাবেই থাকলো। ভালো থাকবেন সবাই। আগামী দুরাত আরও একবার দেখা হবে ভিন্ন ভিন্ন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আরও একবার ঈদ মোবারক।